নয়নতারা গ্রামে এক গরিব কৃষক হামিদ তার বউকে নিয়ে আর দুই ছেলে মেয়েকে নিয়ে বসবাস করত। হামিদের কাছে জমি তো ছিল, কিন্তু জমি না থাকারই মতো। কিছু সময় আগে হামিদের কাছে একটি চাষের গরু ছিল। সেই গরুটি তার অভাবের কারণে বিক্রি করে দেয়। সংসারে অনেক অভাব অনটনে কাটছিল। আমার কথা কেন শুনছো না? জমিদারের বাড়ি থেকে কতবার ডাক এসেছে। কি এমন মান সম্মান চলে যাবে? আমি অন্যের বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করি, যদি থালা বাসন ধোয়ার কাজ করি তো কি এমন হয়ে যাবে? মোটামুটি তো আমাদের মাসের খাবারের ব্যবস্থা হবে। তুই এরকম কথা বলবি না আসিয়া, তোর কথা আমার মনের ভিতরটা ভেঙে চুরমার করে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি এই দুনিয়াতে বেঁচে থেকে মরার মতো হয়ে গেছি। আমার স্ত্রী অন্য লোকের বাসাতে গিয়ে কাজ করবে? না না, আমি এটা কোনোদিনও সহ্য করতে পারবো না। আর আমি গ্রামের লোকজনের কাছে কিভাবে মুখ দেখাবো? তুমি এত চিন্তা ভাবনা কি জন্য করছো? আমি কি এসব আমার নিজের জন্য করতে চাচ্ছি? আমি তো পরিবারের জন্যই করতে চাচ্ছি। আমি বুঝতে পারছি আসিয়া, কিন্তু তুই তারপরও অন্য লোকের বাড়িতে কাজ করতে যেতে পারবি না। আমি দিন রাত একই চিন্তা ভাবনায় করতে থাকতো যে তার ছেলে মেয়েকে ঠিক মতো খাবারও দিতে পারে না। তার ছেলে মেয়েদের শরীরে যে কাপড় চোপড় গুলো ছিল সেগুলো তো জানা নেই কতগুলো জোড়া তালি দেওয়া ছিল, তা দিয়ে তাদের কোনো রকম দিন পার করতো। সে যখনই কারো কাছে সাহায্য চাইতে যেত বলতো তার জমিতে হাল চালিয়ে দাও, না হলে ট্রাক্টর চালিয়ে দাও, তখনই তার কাছে লোকজন এসে কাজের টাকা চেয়ে বসে। যা তার কাছে কোনো টাকা ছিল না, তাদেরকে ভরসা দেয় যে তার ফসল উঠার সময় তাকে টাকা পরিশোধ করে দেবে। কিন্তু কোনো লোকজন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। একদিন তার জমিতে কোদাল দিয়ে জমি খোদাই করতে করতে সে অনেক ক্লান্ত হয়ে সেখানে শুকনো জমিতে খোদাই করা যাচ্ছিল না, তারপরে শরীর ঘেমে জমি ভিজে যাচ্ছিল। তার চোখের সামনে তার পরিবারের অভাব অনটনের দৃশ্য তার সামনে ভাসছিল, আর সে নিজেকে অনেক অসহায় মনে করছিল। আর গ্রামের জমিদার অনেক লোভ লালসা করে বসেছিল যে কখন হামিদ তার কাছে সাহায্য চাইতে আসবে আর কখন তার জমি আত্মসাৎ করবে। একথা হামিদ ভালো করে জানতো। জমিদার যখনই হামিদের সাথে দেখা করতো সে তখনই সবসময় একই কথা বলতো। কি খবর রে আহমেদ? এদিকে ওদিকে ধাক্কা খেয়ে বেড়াচ্ছিস? কতবার তোকে বললাম আমাকে জমি দিয়ে দে, ভালো দাম দেবো, তারপরে তো দিলি না। আপনি বড়লোক জানি, আপনি জমির ভালো দাম দেবে, কিন্তু তারপরে আমি কি করব? পয়সা তো একদিন না একদিন শেষ হয়ে যাবে, তারপরে আমি কি করব? যদি আপনি আমাকে সাহায্য করতে চান তাহলে আপনার নলকূপের পানিগুলো আমাকে দেন। তোকে আমি পানি দিতে পারি, কিন্তু হ্যাঁ, 2000 টাকা লাগবে, তাহলে আমি তোকে পানি দিতে পারি 3 দিনের জন্যে। যান জমিদার যান, 2000 টাকা শুধু 3 দিন পানি পাওয়া যাবে? এর মানে যখনই আমি জমিতে পানি দেব তখনই 2000 টাকা করে লাগবে? যদি এত টাকা পয়সা আমার কাছে থাকে তাহলে তো আমি নিজেই নলকূপ বসিয়ে নিতে পারতাম। পরে জমিদার আর হামিদ আপন আপন রাস্তায় চলতে লাগে। পরের দিন, আগের সপ্তাহ অল্প কিছু চাউল ছিল যেগুলো ভাত রান্না করে খাওয়া হয়ে গেছে, আর শুধু 1-2 দিনের চাউল বেঁচে আছে। আমি কিছুই বুঝতে পারছি না যে বাচ্চাদেরকে কি খাওয়াবো। তুই আজকের দিন তো ভাত রান্না কর, আমি সন্ধ্যা পর্যন্ত দেখে নেব, কোথাও না কোথাও দিনমজুরের কাজ করে আমি চাউলের ব্যবস্থা করে নেব কোনো না কোনো ভাবে। আসিয়া খাবার রান্না করতে লাগে আর তাদের দুই ছেলে মেয়ে স্কুল যাওয়ার জন্য তৈরি হয়। এটা তো তাদের ভাগ্য ছিল যে গ্রামে একটি সরকারি স্কুল ছিল, সেইখানে একবেলার খাবার স্কুল থেকে দিত। খাবার খেয়ে বাচ্চাগুলো স্কুলে চলে যায়, আর হামিদ গামছা উঠিয়ে যখন বাইরে যাওয়ার উদ্দেশ্যে যেতে লাগে তখন সে দেখতে পায় একজন প্যান্ট শার্ট পরে একটি লোক বাইরে দাঁড়িয়ে আছে। সে তাকে অনেক মনে করার চেষ্টা করে। হ্যাঁ ভাই, কার সাথে দেখা করতে চান? আমি তো আপনাকে চিনতে পারলাম না, আপনি কে? এই কথা বলে তো তুই আমার মন ভেঙে দিয়েছিস হামিদ। আমি তো ভেবেছিলাম দুনিয়াতে যদি কেউ চিনতে না পারে তারপরে তুই আমাকে এক পলকে দেখে চিনতে পারবি, কিন্তু এটাই ছিল তোর বন্ধুত্ব? আমি তো তোকে কোনোদিনই বলি নাই। হামিদ তাকে ভালোভাবে দেখে আর চিনতে পেরে কুলাকুলি করতে লাগে আর কাঁদতে লাগে। আরে তুই রফিকুল না? আরে আমার বন্ধু রফিকুল, তোকে আমি কিভাবে চিনতে পারবো? তুই যখন এই গ্রাম থেকে গেছিলি তখন তুই কত ছোট ছিলি, আর এখন তোকে দেখে তো মনে হচ্ছে তুই এক হ্যান্ডসাম যুবক। আমি তো কোনো স্বপ্ন দেখছি না। আরে ওই বিলকিসের মা, এখানে আসো, দেখে যাও কে এসেছে।
আমি তো আগে ইনাকে কখনোই দেখি নাই, ইনি কে? ভাবি আসসালামু আলাইকুম। এ তো ভোলাওয়ালা ব্যক্তি, এ কি বলবে? আমি আপনাকে বলতেছি আমি কে। আমার নাম রফিকুল, আমরা দুইজন ছোটকালকার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তার মানে আপনি রফিকুল ভাই। আপনার কথা অনেকবার বলতে শুনেছি আপনার বন্ধুর মুখে। চলেন ভাই সাহেব, বাড়ির ভিতরে চলেন। রফিকুল যখন হামিদের বাড়ির ভিতরে যায় তখন সে দেখতে পায় বাড়ির ভিতরের অবস্থা অনেক খারাপ। তখন তার সন্দেহ লাগে, ভাঙাচুরো খাট আর চারপাশে কিছু কাপড় চোপড় ঝুলানো, মেঝেতে একটি পাটি বিছানো ছিল। এইসব কি দেখলাম হামিদ? তোর নিজের অবস্থা আর বাড়ির অবস্থা একই বানিয়ে রেখেছিস। আরে কি আর বলবো বন্ধু, তোকে কিছুই বুঝতে পারলাম না। আস্তে আস্তে আমার অবস্থা শেষের দিকে চলে যাচ্ছে। জমিতে ঠিক মতো ফসল চাষাবাদ করি না, আমার কাছে কোনো নলকূপ নেই। আর অন্য লোকজনের কাছে যখনই পানি চাইতে যাই তখনই তারা আমার কাছে টাকা চেয়ে বসে। আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে তা দিয়ে আমি পানি নেব। এভাবেই কোনো রকম ভাবে জীবনটা পার করছি বন্ধু। তুই এসব কথা আগে কেন আমাকে বলিস নাই? ও, তোর কাছে তো কোনো আমার ঠিকানাই ছিল না। আর এত সময়ের ভিতর তো আমি গ্রামেও আসি নাই। আচ্ছা এসব কথা বাদ দে, আমাকে একটা কথা বল, গ্রামে কি মনে করে আসলি? আর তোর পরিবারে এখন কে কে আছে? তোর ভাই বোনদের কার কয়টা ছেলে মেয়ে হয়েছে? আর তুই কি বিয়ে করেছিস? আরে ভাই, সব কিছুই ঠিক আছে। আমার মা দুনিয়াতে বেঁচে নেই, আর আমিও বিয়ে করেছি। আমার একটি মেয়ে সন্তান আছে। আর আমার ভাই বোনদের সবারই এক দুইটা করে ছেলে মেয়ে হয়েছে। চিন্তা করিস না, কিছুদিনের ভিতরে তাই এই গ্রামে আসবে। প্রথমে আমি তাদের জন্য একটি ভালো বাসস্থানের ব্যবস্থা করব, তারপর তারা ওখানে আসবে। তুই এত বড় অফিসার হয়ে গেছিস, তারপরে কি জন্য এই গ্রামে আসবি? আরে বন্ধু, গ্রামে বসবাস করে সেরকম মজা। সেই সময় তো সেখানে গিয়েছিলাম, বাবা চাকরি সেখানে সরকারি চাকরি ছিল, এই কারণে গিয়েছিলাম। আর আমার মন তো গ্রামেই পড়েছিল। আমি আর আমার বউ দুজনে গ্রামে চাষাবাদ করার কথা ভাবতেছি। তত সময় পর্যন্ত আসিয়া সেই সব কিছু ভাত সবজি খাবার ছিল সেইগুলো রফিকুলকে খেতে দেই। সেইগুলো রফিকুল অনেক খুশি হয়ে খেয়ে নেই। পরে রফিকুল হামিদকে বলে সে এগ্রিকালচার বিভাগের অফিসার, আর সে নতুন নতুন ফসল চাষাবাদ করার টেকনিক শেখায়। তার নিজের জমিতে ফসল চাষাবাদ করবে আর গ্রামের সকলকে ফসল চাষাবাদ করা শিখাবে। আরে বন্ধু, একবার তো আমার ব্যাপারটা ভেবে দেখ, আমাকে তো কিছু শিখা। আমার জমিটি তো এমনি এমনি পড়ে আছে। তুই এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না, আমরা তাড়াতাড়ি সকলে মিলে সবকিছু ঠিক করে নেব। পরের দিন রফিকুল হামিদের সাথে তার জমিতে যায়, জমিটি দেখাশোনা করে আর কিছু দিন মজুর ডেকে এনে নলকূপ বসায়। হামিদের সাথে গিয়ে বিভিন্ন প্রকারের ভালো মানের শস্য বীজ নিয়ে আসে আর তাকে বলে একই ফসলের ওপর ভরসা করে থাকতে নেই, এখন অন্যান্য মৌসুমের হিসাবে ফসল চাষাবাদ করা দরকার। একই জমিতে বিভিন্ন প্রকারের ফসল চাষাবাদ করো, যেভাবে রফিকুল বলে সেভাবে হামিদ ফসল চাষাবাদ করে। দুইজন বন্ধু আপন আপন জমিতে ফসল চাষাবাদ করতে লাগে। হামিদের বাড়িটি অনেক পুরনো হয়ে গেছিল, এজন্য সেই বাড়িটিকে ঠিক করার জন্য অন্য লোক নিয়ে আসে বাড়িটি ঠিক করার জন্য। কিছুদিনের ভিতরে বাড়িটি ঠিক হয়ে যায়। 3 মাস চলে যাওয়ার পর রফিকুল তার জমিতে গিয়ে দেখতে পায় ফসল বেশ ভালোই উৎপাদন হয়েছে, যেগুলো হামিদের সাহায্য নিয়ে হাট বাজারে গিয়ে বিক্রি করে আর পয়সা উপার্জন করে বাড়ি ফিরে যাওয়ার সময়। রফিকুল, শুধু তোর কারণে আমি এত অল্প সময়ে ফসল বিক্রি করে মুনাফা অর্জন করতে পেরেছি। সত্যি তুই কোনো ফেরেশতার মতো আমার জীবনে এসেছিলি যখন আমি সব দিক থেকে আশা হারিয়ে ফেলেছিলাম। আরে বন্ধু, এসব কি বলছিস তুই? আমরা দুইজন ছোট বেলাকার বন্ধু, একজন আরেকজনের উপকারে যদি না আসি তাহলে কখন আসবো? আর এই বন্ধুত্বের মানে কি? এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না। কিছুদিনের ভিতরে আমার বাড়ির লোকজন আসবে, আর ভাবিকে বলবি মজাদার রান্না করে রাখতে। ঠিক আছে বন্ধু, আমি এখন খাবারের জিনিসপত্র নিয়ে যাচ্ছি। হামিদ তার ছেলে মেয়েদের জন্য কিছু ফল কিনে নিয়ে যায় হাট থেকে, আর সে যেগুলো ফসল বিক্রি করে মুনাফা করেছিল সেইগুলো আসিয়ার হাতে তুলে দেয়। সত্যি রফিকুল ভাই আসার জন্য আমাদের জীবনটাই বদলে গেছে। বন্ধুত্ব হলে তো এরকমই বন্ধুত্ব হওয়া দরকার। কালকে রফিকুলের পরিবারের লোকজন আসবে, আমি কিছু খাবার জন্য জিনিসপত্র নিয়ে এসেছি। কিছু খাবার ভালোভাবে মজাদার করে বানাবে। আমি সবকিছুই মজাদার করে বানাবো। পরের দিন রফিকুল আর হামিদ রেল স্টেশনে তার পরিবারকে নিয়ে আসার জন্য যায়। আসিয়া তার বাবার পায়ে ছুঁয়ে সালাম দেয় আর তার বউকে জড়িয়ে ধরে, আর সবাইকে পানি পান করানোর পর তাদেরকে খাবার খেতে দেয়।
আরে বাহ বাহ ভাবি, অনেক মজা পেয়েছি খাবার খেয়ে। ছোটকালে যখন নানির বাড়ি যেতাম তখন মাটির চুলায় রান্না করা ভাত তরকারি খেয়েছি, আর এতদিন পরে আজকে খেয়ে অনেক মজা পেলাম। আর বাচ্চাগুলো এক একজন আরেকজনের সাথে মিলে যায় আর বাইরে খেলার জন্য চলে যায়। সকলে মিলে এক জায়গায় বসে এক একজনের সাথে আরেকজনের সাথে কথা বলা বলি করে আর ভবিষ্যৎ কি করবে তার প্ল্যান করে। রফিকুলের বউ রেশমি তাদেরকে বলে যে আগে কোন ধরনের ফসল চাষাবাদ করলে ভবিষ্যতের জন্য ভালো হবে। হামিদ ভাইয়া, আপনার ব্যাপারে রফিকুল আমাকে বলেছে আপনি একদম চিন্তা ভাবনা করবেন না। আমরা যেভাবে বলবো শুধু আপনি একটি বছর পরিশ্রম করে কাজ করবেন, তারপরে দেখবেন আপনি কত মুনাফা উপার্জন করবেন। কি বলবো রেশমি ভাবি, যদি রফিকুল এসে আমাকে সাহায্য না করতো তাহলে জানি না আমি কি করতাম। আমি সব দিক থেকে হতাশ হয়ে গিয়েছিলাম। এ তো কোনো ফেরেশতার মতো এসে আমার সবকিছুই ঠিক করে দিয়েছে। কতরা মিলে মিশে কাজ করলে সকলেরই উপকার হয়। এখন রফিকুল আর হামিদ তারা দুজনে মিলেমিশে ফসল চাষাবাদ করতে লাগে। এখন গ্রামের লোকজন তাদের দুজনের বন্ধুত্ব দেখে একজন আরেকজনকে বলতে লাগে। যখনই কোনো ধরনের কথা বলতো তখনই তারা তাদের দুই বন্ধুর কথা বলতো, কিভাবে এক বন্ধু এসে আরেক বন্ধুর সাহায্য করেছে। আজকে তাদের অবস্থা অনেক ভালো। হামিদের বাড়িতে এখন সবকিছুই ঠিক হয়ে গিয়েছিল, আর তাদের ছেলে মেয়েরাও এখন ভালো পোশাক পরছিল, আর আসিয়ার রান্নাঘরে এখন পুরো খাবার জিনিসপত্রে ভর্তি হয়েছিল। হামিদ এখন অনেক আনন্দিত হয়েছিল আর এখন অনেক পরিশ্রম করে কাজ করছিল। যখনই তার কোনো কিছুর দরকার পড়তো তখনই রফিকুল তার কাঁধে কাঁধ মিলিয়ে তার সাথে দাঁড়িয়ে থাকে। আর এভাবে কিছু সময় যাওয়ার পর হামিদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে যায়, উন্নত মানের হয়ে যায়।